মৌলির দাদু সব সত্যটা জানতে পেরে বাণীর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে মৌলিকে পুলিশের হাতে তুলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টে যখন অনিরুদ্ধ প্রমাণ করে দেয় যে আসলে বাণী একেবারেই নির্দোষ, বাণী এসবের কিছুই জানে না, বাণী শুধু বন্দুকটা ধরেছিল, কিন্তু গুলিটা বাণী চালায়নি, কারণ গুলিটা চালিয়েছিল মৌলির ভাড়া করা গন্ডা। এটা এটা জানতে পেরে তো বাণীকে ছেড়ে দেয়, আর তখন থেকেই মৌলি প্রচণ্ড ভয়ে থাকে। মৌলি বাড়িতে গিয়ে পায়চারি করতে করতে বলতে থাকে যে এটা কি করে সম্ভব, এখন আমি সবার কাছেই ধরা পড়ে যাচ্ছি, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এবার যদি আমি সবার সামনে চলে আসি তাহলে কি হবে, আমার সম্পত্তিটাও পাওয়া হবে না, আমি সব কিছু থেকেই বঞ্চিত হয়ে যাব, না সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, এভাবে আমি হেরে যেতে পারি না। এরপরই দেখা যায় তখনই নয়নতারা চলে আসে আর বলে মৌলি কি হয়েছে। তখনই মৌলি বলে ওঠে না না গ্র্যান্ড মামি কিছু ভাবছি না। তো তখনই মৌলি দাদু গ্র্যান্ড মামি বলে ওঠে যে মৌলি আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি পায়চারি কেন করছো, আজকে প্রমাণিত হয়ে গেছে যে বাণী ডাকাত রানী নির্দোষ, তাহলে দোষীটা কে, কে এই বন্দুকের গুলিটা চালিয়েছিল। আর যাই হোক তুমি আমার কাছে আর মিথ্যে কথা বলো না মৌলি দিদিভাই। তখনই মৌলি বলে গ্র্যান্ড মামি তুমি আমাকে সন্দেহ করছো, দেখো এটা আমাকে ফাঁসানো হচ্ছে। তখনই নয়নতারা বলে মৌলি দিদিভাই তুমি আমার নাতনি, আমি খুব ভালো করেই জানি যে তোমাকে কেউ ফাঁসাচ্ছে না, তুমি যে অন্যায়টা করেছো সেটা স্বীকার করো, আমার কাছে এখানে কেউই নেই। তখনই মৌলি বলে না গ্র্যান্ড মামি সত্যি বলছি আমি এসব কিছু করিনি। তখনই দেখা যায় নয়নতারা বলে মৌলি দিদিভাই ভুলে যেও না যে তোমার সব কিছু আমার কাছে আছে, তাই তুমি যদি আমার কাছে আর কোনো কিছু গোপন করেছো তাহলে সত্যটা কিন্তু সবার সামনে আমি বলে দেবো। তখনই মৌলি ভয় পেয়ে যায় আর বলে গ্র্যান্ড মামি তুমি আমাকে কিছু বলো না, গ্র্যান্ড মামি আমি তোমাকে সমস্ত কথা বলছি। গ্র্যান্ড মামি ওই বাণী ডাকাত রানীকে ফাঁসানোর জন্য আমি আমি বন্দুকটা চালাতে বলেছিলাম, কারণ আমি সুপারি দিয়েছিলাম। তখনই নয়নতারা বলে কে কে এই কাজটা করেছে। তখনই দেখা যায় মৌলি বলে ওই যে বস্তি থেকে যে আরশিকে নিয়ে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে নিয়ে গেল না, ওই ছেলেটাকে আমি ভাড়া করে রেখেছিলাম, আর এটা সমস্ত ভিকি করেছে। তখনই দেখা যায় নয়নতারা বলে মৌলি দিদিভাই তুমি যাকে এত বছর ধরে বাবা জানতে তাকে গুলি করতে তোমার একবার হাত কাঁপলো না। তখনই মৌলি বলে গ্র্যান্ড মামি আমি আমার স্বার্থের জন্য সব কিছু করতে পারি, এরকম এরকম হাজারটাও বন্দুক আমি চালাতে পারি, তাই আমার কোনো কিছু হবে না। গ্র্যান্ড মামি তুমি এই কথা কেন বলছো, দেখো তুমি তো ওদেরকে তোমার শত্রুই ভাবো, তাহলে এখন কেন তুমি এ ধরনের কথা বলছো। তখনই নয়নতারা বলে ওঠে মৌলি দিদিভাই সত্যি তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার থেকেও বড় বড় নাটকবাজ আর বড় শয়তান তুমি। তখনই দেখা যায় যে মৌলি বলে গ্র্যান্ড মামি তুমি এ ধরনের কথা বলতে পারলে। তখনই নয়নতারা বলে ওঠে মৌলি দিদিভাই তোমাকে দেখে সত্যি এখন মনে হচ্ছে যে আমার আমার দ্বিতীয় পার্ট তুমিই হয়েছো। তখনই মৌলি বলে গ্র্যান্ড মামি দেখতে হবে না কার রক্ত আমার শরীরে বইছে, যত হোক তোমার রক্ত তো আমার শরীরে বইছে, তাই আমি তোমার মতোই শয়তান হয়েছি। তখনই দেখা যায় নয়নতারা বলে মৌলি দিদিভাই এ কথা এই এই ঘরের বাইরে যেন না যায়, এখন এই কথা থাক, এখন এ কথা যদি কেউ জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু তোমার জেল হয়ে যাবে। তখনই মৌলি দিদিভাই বলে কেউ আমার কথা জানতে পারবে না গ্র্যান্ড মামি। তখনই দেখা যায় আড়াল থেকে এই সব কিছু শুনে ফেলে মৌলির দাদু, আর প্রচণ্ড আকারে রেগে যায়, সেখানে এসে বলে নয়ন মৌলি দিদিভাই কি কথা হচ্ছে এখানে, আমি তো সমস্ত কথাই শুনে ফেললাম। তখনই দেখা যায় যে মৌলি বলে দাদাই তুমি এখানে এসেছো, আমি তো দেখতেই পাইনি দাদাই, দাদাই কি হয়েছে। এদিকে মৌলি তো প্রচণ্ড আকারে ভয় পেয়ে যায়। তখনই মৌলি দাদাই বলে ওঠে দিদিভাই আমি সব কিছু শুনে ফেলেছি, তোমরা এত নোংরামি করতে পারো দিদিভাই, তোমরা আমার ছেলে পিনাকিকে এভাবে মেরে ফেলতে পারো, তোমার তোমার না ড্যাড পিনাকি, তাহলে তুমি ওই বাণীকে হারানোর জন্য নিজের বাবার দিকে বন্দুক তাক করতে তোমার একবারও বিবেকে বাধা দিল না। তখনই মৌলি বলে দাদাই তুমি ভুল বুঝছো, দাদাই তোমাকে ভুল বোঝানো হচ্ছে দাদাই, দাদাই দেখো তুমি যা শুনেছো সেটা সত্য নয়। তখনই মৌলির দাদু বলে ওঠে আর কি শুনবো দিদিভাই, আর কি শোনার বাকি রেখেছো তুমি, আর কি কি মিথ্যেটা বলবে আমাদেরকে, আমি কিছুতেই তোমার কাছে এটা আশা করিনি। তখনই দেখা যায় যে মৌলি বলে দাদাই তুমি সত্যি বলছি, তুমি ভুল করছো দাদাই, এরকম কিছুই না। তখনই দেখা যায় মৌলির দাদু রেগে মেগে ঘর থেকে বের হয়ে আসে আর বাণীকে ফোন করে বাড়িতে ডাকে, এদিকে পুলিশ স্টেশনে ফোন দিয়ে পুলিশকেও বাড়িতে ডাকে। এরপরে নয়নতারা আর মৌলি এসে বলে কি করছো তুমি। তখনই নয়নতারা বলে এই যে তুমি এটা করো না, দেখো এটা কেন করছো। তখনই মৌলির দাদাই বলে ওঠে যে নয়ন আর তুমি কোনো কথা বলবে না, তোমার শিক্ষা পেয়ে আজকে মৌলি দিদিভাই এতটা অতন হয়েছে। মৌলি দিদিভাই এভাবে তার নিজের বাবাকে গুলি করতে তার বিবেকে একবারও বাধা দিল না, তারপরে তো আমাদেরকে
নিজেকেও মেরে ফেলার চেষ্টা করবে নিজেকে জেতার জন্য। না, এটা কিছুতেই হতে পারে না। আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিইনি, আজও দেব না। তাই বলছিলাম যে আজকে আমি অন্যায়ের শাস্তি দেব। এরপরেই মৌলি বলে, দাদাই তুমি ভুল করছো, দাদাই তুমি ভুল বুঝছো, দাদা এসব কিছুই না। তখনই মৌলির দাদু বলে ওঠে, আর কি বুঝাবে তোমরা আমাকে আর কিছু বোঝাতে পারবে না। তাই এখন এসব কথা থাক, এখন এসব কথা আর বলো না। এরপরে বানি আসে, তখনই বানি এসে বলে যে দাদু ভাই তুমি ডেকেছো কেন? তখনই দেখা যায় মৌলির দাদু বলে ওঠে যে বানি আমি তোমাকে আজকে ডেকেছি একটা কথা বলার জন্য। তখনই বানি বলে আমি 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 ক্ষমা চাইছি দাদু, আমি আমি সত্যি বলছি আমি ইচ্ছা করে এগুলো করিনি। তখনই মৌলির দাদু বলে ওঠে, বানি তুমি ভুল না করেও তুমি ক্ষমা চাইছো, এগুলো বলো না। আমি আমি তোমাকে বলছি এগুলো বলো না। তখনই দেখা যায় যে মৌলির দাদু বলে ওঠে, দিদি ভাই তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তখনই পিনাকি চলে আসে আর বলে, বানি আবার তুমি এখানে কেন এসেছো? তখনই মৌলির দাদু বলে ওঠে যে পিনাকি আমি ডেকেছি বানিকে, বানির সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, এই কারণে বানিকে ডেকে পাঠিয়েছি। তখনই দেখা যায় পিনাকি বলে, হ্যাঁ হ্যাঁ বানি আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা ভুল বুঝে তোমাকেই দোষী ভেবেছিলাম বানি। তখনই বানি বলে, না না মেসোমশাই এ কথা বলবেন না, দেখুন ভুলটা আমারও ছিল, বন্দুকটা আমিও তাক করেছিলাম, কিন্তু আমাকে ফাঁসানো হয়েছে সেটা প্রমাণিত হয়েছে, আর আপনারা তো বুঝতে পেরেছেন যে আমি নির্দোষ। তাই আমি আমি এটাই এটাই আমার কাছে অনেক কিছু। তখনই দেখা যায় মৌলির দাদু বলে, বানি আমি যে কারণে তোমাকে ডেকেছি। তখনই অফিসার চলে আসে, তখনই অফিসার এসে বলে, এই যে আপনি আমাকে ডেকেছেন মিস্টার রায়? তখনই দেখা যায় মৌলির দাদু বলে, হ্যাঁ আমি ডেকেছি, খুব জরুরি কারণে ডেকেছি। আপনারা তো আসলে যে পিনাকিকে কে গুলি করেছে সেটা খুঁজছিলেন। তখনই অফিসার বলে, হ্যাঁ আপনারা কি আবার কাউকে সন্দেহ করছেন? দেখুন বানি চ্যাটার্জি যে নির্দোষ সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তাই আর আর বানি চ্যাটার্জিকে ফাঁসানোর চেষ্টা করবেন না। তখনই মৌলির দাদু বলে ওঠে, না না আমি সত্য বলছি, বানি এই কাজটা করেনি, কিন্তু অন্য কেউ করেছে। তখনই পিনাকি বলে, বাবা কে করেছে, তুমি কাকে ধরেছো বাবা? তখনই দেখা যায় যে মৌলির দাদু বলে, হ্যাঁ পিনাকি সেটা বলবো বলেই তো আমি সবাইকে ডেকেছি। আমরা আসলে অনেক বড় ভুল করেছি, আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। তখনই পিনাকি বলে, বাবা এ ধরনের কথা কেন বলছো, কি হয়েছে বাবা বলো না। তখনই দেখা যায় যে মৌলির দাদাই বলে ওঠে যে হ্যাঁ আজকে সত্যটা সবার সামনে আনতেই হবে। বারবার অন্যায়কে করে পার পেয়ে যাবে সেটা কিছুতেই হতে পারে না। বারবার একজন অন্যায় করবে, শাস্তি পাবে অন্যজন, সেটা আমরা আর মেনে নিতে পারবো না। হ্যাঁ মৌরি দিদিভাই আমাদের বাড়ির মেয়ে, কিন্তু তাই বলে সে অন্যায় করবে আর আমরা সেটা প্রশ্রয় দেব না, সেটা কখনোই হতে পারে না। আমরা অন্যায়কে আগেও প্রশ্রয় দিইনি, এখনো প্রশ্রয় দিচ্ছি না। তখনই দেখা যায় যে মৌলি মনে মনে বলতে থাকে, দাদাই কি সব কিছু শুনে এখন কি আমাকে পুলিশের হাতে তুলে দেবে? না এটা কি করে সম্ভব, আমি কি করে আটকাবো? এখন তো কিছু করতেও পারবো না, এখন যদি কিছু করতে চাই তাহলে সবাই আমাকেই চেপে ধরবে, কিন্তু আমি এভাবে ধরা পড়তে পারি না, এভাবে আমাকে অ্যারেস্ট করতে পারে না। দাদা এগুলো কি করছে, আমার কাছ থেকে এভাবে বানি জিতে যাবে আমি হেরে যাব, সেটা কিছুতেই হতে পারে না, আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। এরপরে দেখা যায় অফিসার বলে, কি হয়েছে মিস্টার রায়, কি হয়েছে আমাদেরকে বলুন। তখনই মৌলির দাদু বলে ওঠে, আপনারা যে যে আসামিটা খুঁজছেন সে আমারই নাতনি মৌলি রায়, তাকে অ্যারেস্ট করুন। আমরাও চাই তার শাস্তি হোক, কারণ সে যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়াটা তার খুব খুব দরকার, কারণ সে তার অন্যায়টাকে আমরা কখনোই প্রশ্রয় দেব না। তখনই দেখা যায় মৌলি খুবই ভয় পেয়েছে আর বলে, দাদাই তুমি কি বলছো দাদাই, দাদাই আমি আমার ড্যাডকে কি করে গুলি করতে পারি? তখনই মৌলির দাদু বলে ওঠে যে মৌলি একদম চুপ করে থাকো, তুমি যে কতটা অন্যায় করতে পারো সেটা আমি নিজে কানে শুনেছি। তখনই মৌলির দাদাই বলে ওঠে মৌলি বলে ওঠে, দাদাই তুমি ভুল করছো, দাদা এসব কিছু ভুল, দাদা তুমি ভুল শুনেছো। তখনই মৌলির দাদু বলে ওঠে, মৌলি দিদি ভাই আমি কোনো ভুল শুনিনি, তোমরা বাণীকে ফাঁসানোর জন্য এই সব কিছু করেছো, তাই আমি তোমাদেরকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তোমরা কি ভেবেছো বারবার তোমরা অন্যায় করবে আর সেটা আমি ছাড়া পেয়ে যাব? অফিসার মৌলিকে অ্যারেস্ট করুন, তার সঙ্গে মৌলির মৌলির গ্র্যান্ডমামিকেও অ্যারেস্ট করুন, কারণ নয়নতারা এই সব কিছু জানার পক্ষেও আমাদের কিচ্ছু বলেনি। তখনই নয়নতারা বলে ওঠে, দেখো শুনছো এসব কিছু বলো না। এরপরে মৌলির গ্র্যান্ডমামি মনে মনে বলতে থাকে, বুড়োটা আমাকে ফাঁসাচ্ছে, বুড়োটা আমার নাম কেন বলছে, মৌলির সব দোষ আমার উপরে কেন চাপাচ্ছে? না না এটা কিছুতেই হতে পারে না, আমি এগুলো কিছুতেই মানতে পারছি না। এভাবে এত বছর ধরে এই সব কিছু সাজিয়ে এসেছি, আর এখন সব কিছু শেষ হয়ে যাবে, না সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার এভাবে যে গটিগাছি সাজিয়েছি সেটা আমি কিছুতেই অন্য কারোর হাতে ছেড়ে দিতে পারবো না। তখনই নয়নতারা মৌলির দাদুর কাছে হাত জোড় করে বলে, শুনছো দেখো আমি সব কিছু
আজকে জানলাম, আমি আগে থেকে কিছুই জানতাম না, বিশ্বাস করো। তুমি আমাকে আমাকে এত বড় শাস্তি দিও না। এরপরেই দেখা যায় যে পিনাক্ষী এসে মৌলিকে কষে চড় মারার বলে, মৌলি এই শিক্ষা দিয়েছি তোমাকে, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, আর তুমি আমাকে গুলি করার জন্য সুপারি দিয়েছো? মৌলি, আমি তোমার কাছে এটা আশা করিনি। এই বলে পিনাক্ষী মৌলিকে কষে চড় মারে। তখনই মৌলি বলে, ড্যাড তোমরা ভুল করছো ড্যাড, দাদাই ভুল বুঝছে। তুমি দাদাইকে বোঝাও না ড্যাড, আমি তোমাকে গুলি করতে পারি না ড্যাড। এরপরে দেখা যায় মৌলির দাদাই বলে ওঠে, মৌলি দিদিভাই আর কোনো কথাই বলবে না, আমি তোমাকে ছাড়বো না। এরপরেই দেখা যায় যে যখনই যখনই বাণীর কাছে গিয়ে মৌলি দাদু হাত জোড় করে ক্ষমা চায় আর বলে যে, বাণী আমাকে পারলে ক্ষমা করে দিও, আমি না জেনে না বুঝে তোমার উপরে অনেক অন্যায় অবিচার করেছি বাণী, কারণ আমি নিরুপায় হয়ে তোমার কাছে আজকে ক্ষমা চাইছি। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে যে, দাদু ভাই এরকমভাবে বলবেন না দাদু ভাই, আপনার উপরে আমার কোনো অভিমান কোনো রাগ নেই, কেন নিজেকে দোষী ভাবছেন? আপনি দোষী ভাববেন না। দেখুন, আমি এর অন্যায় করিনি সেটা আপনারা বুঝতে পেরেছেন, তাই এই বিষয় নিয়ে আমার আর কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই। তখনই দেখা যায় যে মল্লিক দাদাই বলে ওঠে, না বাণী, তোমার সঙ্গে অনেকটা অন্যায় করা হয়েছে, তোমাকে আমরা ফাঁসির জন্য কমপ্লেন করেছিলাম যাতে করে তোমার ফাঁসি হয়, ওই ছোট একটা বাচ্চার কথাও আমরা ভাবিনি বাণী। তখনই দেখা যায় বাণী বলে যে দাদু তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো, এই আমাদের কাছে অনেক, আর কিছু চাই না দাদু। তখনই মৌলি মনে মনে বলতে থাকে, বাণী তোমার জন্য আজকে আমার অনেক বড় বড় বিপদ হয়ে গেল, আমি কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না। তুমি কি ভেবেছো আমাকে জেলে পাঠিয়ে তুমি সব কিছু তোমার তোমার নামে করে নিতে পারবে? না, সেটা কিছুতেই হতে পারে না, আমাকে কেউ কোনো জেলে আটকে রাখতে পারবে না, আমাকে ভিকে ঠিক বের করে দেবে। আমি তাই এখন এখন সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু বাণী আমি একবার জেল থেকে বের হয়ে আসি, তারপরে তোমাকে আমি দেখে নেবো বাণী। তুমি কি ভেবেছো তুমি এভাবে সব কিছু শেষ করে দিতে পারো না? আমার এত স্বপ্ন এত সব কিছু তুমি ভেঙে দিতে পারো না। এরপরেই দেখা যায় বাণী মৌলির কাছে এসে বলে যে, মৌলি দিদিমণি ভালো হয়ে যান, দেখুন আপনার উপরে আমার কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, আমি শুধু চেয়েছিলাম এই বাড়িতে কোনো ক্ষতি না হয়, কারণ ভিকি ছেলেটা একদম ভালো না, সেই বোঝানোর জন্য আপনাকে এসেছিলাম, কিন্তু আপনি যে ভিকিকে আপনার এই কাজের জন্য তাকে নিয়ে এসেছেন সেটা আমি জানতাম না। তাই বলছি মৌলি দিদিমণি, নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করুন, কারণ ওই ছেলেটা একদম ভালো না, ছেলেটা অন্য মেয়ের সর্বনাশ করেছে, তার তার গর্ভে ও সন্তান দিয়েছে। তাই বলছি মৌলি দিদিমণি ওরকম ছেলের থেকে দূরে থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তখনই মৌলি বলে, তোমার এরকম জ্ঞান আমার চাই না, আমাকে কোনো জ্ঞান দেবে না ড্যাড, তোমরা আমাকে যে 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 শাস্তিটা আজকে দিচ্ছ সেটার জন্য কখনো ভালো হবে না, আমি কখনো তোমাদের ক্ষমা করতে পারবো না। তখনই দেখা যায় পিনাকি বলে, মৌলি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি কখনোই বোঝোনি, তুমি সবসময় তোমার মতো করেই চলেছো। তখনই মৌলি বলে, আমি কোনো অন্যায় করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, এই সব কিছু এআই দিয়ে বানিয়ে সেটা করে প্রমাণিত করেছে। তখনই দেখা যায় মৌলির দাদু বলে ওঠে, মৌলি আমি নিজে কানে শুনেছি তোমার আর নয়নের কথা, তারপরে তোমরা কি করে এই কথাগুলো বলো দিদিভাই? তখনই মৌলি বলে, দাদাই তোমরা ভুল শুনেছো দাদাই। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ এসে বলে, আমি অনেকবার বুঝিয়েছিলাম মৌলি তোমাকে যে তুমি ভালো হয়ে যাও, নিজেকে শুধরে নাও না, তুমি তো শুধরানোর কথা মুখে আনবে না, তুমি সবসময় অন্যায় করে যাবে আর তুমি সেটার জন্য পার পেয়ে যাবে না, সেটা কিছুতেই হতে পারে না, কারণ অন্যায় করলে শাস্তি পেতেই হয় মৌলি। তখনই মৌলি বলে, অনিরুদ্ধ তুমি আমাকে জ্ঞান দেবে না, এই যা কিছু হচ্ছে সব কিছু তোমার জন্যই হচ্ছে। তুমি তুমি আমাকে রিজেক্ট করে যখন যখন বাণীকে বিয়ে করেছিলে, আমি রেগে বাণীর উপরে অনেকবার অনেক চক্রান্ত করেছি, কিন্তু এবার আমি কিছু না করেও ফেঁসে গেছি। তখনই অনিরুদ্ধ বলে, মৌলি এটা তোমার ভুল, তুমি নিজে থেকে এগুলো করছো, এতে আমার কোনো দোষ ছিল না, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, আমি তোমাকে কখনোই ভালোবাসতাম না, শুধু শুধু তুমি আমাকে এগুলো বলে আমাকে আমাকে দুর্বল করবে না। তখনই মৌলি বলে যে, তুমি আমার সঙ্গে অন্যায় করেছো অনিরুদ্ধ, অন্যায় করেছো, অনেক বড় অন্যায় করেছো, ছোট থেকে আমি জানতাম যে তোমার আমার বিয়ে হবে, আমি তোমাকে ভালোবেসে গেছি, কিন্তু বিয়ে করার সময় তুমি বাণীকে বিয়ে করেছো, তুমি আমাকে রিজেক্ট করেছো, তার জন্য আমি এতটা খারাপ হয়ে গেছি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, মৌলি আমি তোমার মুখ থেকে এইসব কথা আর শুনতে চাই না, অফিসার ওকে নিয়ে যান। তখনই দেখা যায় যে বাণীকে নিয়ে যাওয়ার পরে বাণী মনে মনে বলতে থাকে, আমি এ বাড়িতে তো ফিরে আসবো বাণী, তোমার সর্বনাশ ডেকে নিয়ে আমি ফিরে আসবো, তুমি কি ভেবেছো আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে? কিন্তু ওই যে নকুল সরকারটাকে আমাকে আগলে রাখতে হবে, ওই
নকুল সরকারের একটা ব্যবস্থা এবার করতেই হবে। গ্র্যান্ড মমি না জানিয়েই ওই নকুল সরকারকে সরিয়ে ফেলতে হবে, কারণ নকুল সরকার যদি বেঁচে থাকে তাহলে একদিন না একদিন সব সত্য সবার সামনে আসবে, আর যদি নকুল সরকারই না থাকে তাহলে এই সত্যটা কেউ কখনো সবার সামনে আনতে পারবে না। আমি ওই নকুল সরকারকেই এখনকার টার্গেট বানাবো। এরপরেই দেখা যায় যে বাণী বাড়িতে চলে আসে, তখনই অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী একদিন সত্যর জয় হয়, তাই তাই তুমি সাহস করে সব কিছু করছো, এটা আমার কাছে অনেক। তোমাকে আমার জীবনে পেয়ে সত্যি বলছি আমার জীবনের সব কিছুই পাল্টে গেছে বাণী। তখনই বাণী বলে, অনিরুদ্ধবাবু এভাবে বলবেন না। তখনই সাথী বলে, হ্যাঁ হ্যাঁ বাণী, তুমি আমার বাড়ির লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী। তুমি যদি আমার ঘরে না থাকো আমার ঘরটা পুরো শূন্য শূন্য হয়ে যায়। তুমি আমার এই সংসারটাকে আগলে রেখো বাণী, আমার আমার অনিরুদ্ধকে আগলে রেখো। আমি জানি তোমার মতো করে আমার অনিরুদ্ধর কথা কেউ ভাববে না, কেউ ভালোবাসতে পারবে না। হ্যাঁ, তোমাদের মধ্যে এখন দূরত্ব থাকতে পারে, কিন্তু এই দূরত্ব বেশি দিন থাকবে না, দেখো। এরপরই দেখা যায় অনিরুদ্ধ মনে মনে বলে, আমার কাছে তো এখন এছাড়া আর কোনো উপায় নেই, কারণ বিয়ের আগেই বাণী আমাকে বলে দিয়েছিল যে এই সম্পর্কটার কোনো মূল্য নেই, শুধুমাত্র পিএসএসের কথা ভেবে আমাদের বিয়ে হয়েছে, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক গড়ে উঠবে না। তাই বাণী যতদিন না বলে ততদিন আমি বাণীকে ভালোবাসতে পারবো।